আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প রক্তচোষা মৌমাছির দল। লিখেছেন জন এইচ স্লেনিংস, বাংলায় অনুবাদ করেছেন সৌরেন দত্ত। পিছনের দরজা খুলে হাসছিল ক্যাথরিন মোরো। তারপর সে তার ছোট ছিমছাম রান্নাঘরে গিয়ে ঢুকল। এই যে ক্যাথরিন হাসল, তার পক্ষে এটা খুব একটা সহজ ব্যাপার নয়, বিশেষ করে একা নির্জনে বসে দুঃখ বেদনায় চোখের পানি ফেলতে গিয়ে যার দিনের অধিকাংশ সময় কেটে যায়, তার পক্ষে মুখে হাসি ফোটানো সত্যি কষ্টকর ব্যাপার। কারণ হাসিটা হচ্ছে একটা সুখের মনের উচ্ছ্বাসের ব্যাপার। সেই উচ্ছ্বাসটাই যখন তার নেই, তাহলে হাসি আসবেই বা কি করে? কিন্তু আজ তার মনটা ভালো আছে। বেশ কয়েক সপ্তাহ পরে এই প্রথম সে বাড়ির বাইরে বেরুচ্ছে, এবং বাইরে বেরিয়ে তার মনে হলো সে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে, বাঁচার সার্থকতা অনুভব করছে। এমনি একটা চমৎকার দিন। নির্মল বাতাসে উষ্ণভাব দেখে মনে হয় গ্রীষ্ম প্রায় আগত। দরজা বন্ধ থাকলেও বাগানের ফোটা গোলাপের মিষ্টি গন্ধের ঘ্রাণ এসে লাগে তার নাকে, এবং মিস্টার জেমসনের লনের সদ্য ছাঁটা ঘাসের একটা বুনো গন্ধ যেন মাতাল করে দেয়। দরজায় পিঠ দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল ক্যাথরিন। এক মুহূর্তের জন্য সেই সব সুন্দর সুগন্ধির ঘ্রাণ তার ছেলেবেলার স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছিল। এই মুহূর্তে তার মনে পড়ছে তার ছেলেবেলার কথা, তরমুজ আর রোববারের পিকনিকের কথা। সে আর বন্ধুদের সঙ্গে নিয়ে কি করে ক্লাস পালিয়ে দুপুরে বৃদ্ধ ডিফারসনের শয্যাক্ষেত্রে ছুটোছুটি করে খেলাধুলা করে বেড়াতো। সেসব কথা তার সব মনে পড়ে গেল। সেখানকার বাতাস ছিল টাটকা এবং শীতল, এবং সেখানে স্যাঁতসেঁতে মাটির ওপর দেহ এলিয়ে দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ছক করতাম। ক্যাথরিন যখন যুবতী ছিল তখনকার কথা ভাবতে গিয়ে সে কখনোই আনন্দ উপভোগ করবে না, কিন্তু সেই সব দিনগুলো ছিল তার জীবনের সব থেকে বেশি সুখের দিন। আর এতই সুখের যে এক এক সময় তার মনে হয় সেগুলো যেন সুদীর্ঘ ও চমকপ্রদ স্বপ্নের এক একটা টুকরো, যেন মনে হতো বাস্তবে সেগুলো আদৌ ঘটেনি। কাউন্টারে শপিং ব্যাগটা রেখে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল ক্যাথরিন। কাউন্টারে মেওয়ার খোলা জার পড়ে থাকতে দেখে তার হাসিটা কেমন ফিকে হয়ে গেল। হলুদ রঙের মেওয়ার রসের এক বিন্দু সমেত একটা চামচ, সেটার চারপাশে ছড়িয়ে ছিল পাউরুটির টুকরো টুকরো অংশ। চোখে ভ্রুকুটি হেনে হঠাৎ তার মনে হলো তার স্বামী নিশ্চয়ই তাড়াতাড়ি বাড়ি ফিরে থাকবে। তার স্বামী বাড়িতে থাকলে সব সময়ই সে তার অস্তিত্ব অনুভব করে থাকে। ঘরদোর সব সময় কেমন ওলট পালট হয়ে যায়, কখনো কোনো জিনিস ঠিক জায়গায় রাখতে জানে না সে। আর তাই এই বদ অভ্যাসটা ক্যাথরিনকে খুবই পীড়া দেয়, যেন সে একজন 4 বছরের বাচ্চা ছেলে। তখন তাকে ঘরের সব জিনিসপত্র ঠিক জায়গায় রেখে দিয়ে ঘরগুলো পরিষ্কার করতে হয়। মেওয়ার আচারের জারটা রেফ্রিজারেটরের ভিতর রেখে দিয়ে সে এবার কাউন্টারটা পরিষ্কার করার কাজে মন দিল। তারপর পাউরুটির টুকরোগুলো সরিয়ে রাখল। তখনও 10 মিনিট হয়নি বাড়িতে এসে ঢুকেছিল সে, অথচ ইতিমধ্যেই সেই ভয়ঙ্কর হতাশার মধ্যে ধীরে ধীরে ডুবে যেতে থাকলো সে। এসব কারণের মূলেই তার স্বামী, সে নিজেই নিজেকে বলল। তার স্বামী চলে গেলে সব সময়ই খুশি থাকতো সে। ঘুরে দাঁড়াতেই দরজা পথে চার্লসকে দেখতে পেয়ে ক্যাথরিনের বুকটা চমকে উঠল। তাকে কোনো রকম সম্ভাষণ না জানিয়ে ক্রুদ্ধ স্বরে চার্লস তাকে জিজ্ঞেস করল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মুখ ঘুরিয়ে কফির পাত্রে পানি ঢেলে স্টোভের উপর চাপালো সে। সত্যি কথা বলতে কি, তখন তার কফির প্রয়োজন ছিল না। আসলে সে মনে মনে চাইছিল এইভাবে যদি কিছুক্ষণ তাকে এড়ানো যায়, এই আর কি। আমার ফেরার সময় তুমি বাড়িতে থাকলে না কেন? জিজ্ঞেস করলো সে। কেনাকাটা করতে গিয়েছিলাম। গজরাতে গজরাতে চার্লস তার পাশে গিয়ে দাঁড়ালো। ছোট বেটে খাটো লোক সে, তার উপর মেদবহুল এবং মাথায় টাক। কেনাকাটা করতে গিয়েছিলে? রাগে উত্তেজনায় চিৎকার করে উঠল চার্লস। শিশুর যেমন ক্যান্ডি চুরি করে ধরা পড়ে গেলে অবস্থা হয়, ঠিক সেই রকম ভাবে মাথা নিচু করে রইল ক্যাথরিন। জানো চার্লস, খুব বেশি কিছু একটা কিনিনি, বলল ক্যাথরিন, কেবলমাত্র কয়েকটা জিনিস। তার কথায় পাত্তা না দিয়ে চার্লস নিজেই তার সাইড ব্যাগটা হাতের মুঠোর মধ্য ধরে টেবিলের ওপর টেনে আনলো।
ব্যাগটা খুলতেই কমলা ও হলুদ রঙের তোয়ালেগুলো বেরিয়ে পড়ল। এগুলো কি করতে কিনলে? কারণ এগুলো আমাদের প্রয়োজন, উত্তরে বলল ক্যাথরিন। তুমি তো জানো যেগুলো আছে সেগুলো ছেঁড়া ফাটা, কোনো কাজে আসে না এখন আর। টেবিলের ওপর তোয়ালেগুলো ছুঁড়ে ফেলে দিল চার্লস। আর এগুলো? আরো ফলের জার কিনে আনলে? তার দু চোখ দিয়ে আগুন ঝরে পড়ল। আরো ছখানা জার? এই তো মাত্র 3 সপ্তাহ আগে 1 ডজন জার কিনে এনেছিলে না? আর এই কয়েক মাস আগে 24টা জার কিনেছিলে। না জানি তার আগে আরো কত জার তুমি কিনেছিলে। কেন তুমি বারবার এত সব জার কিনতে যাও বুঝি না। আবার তাও প্রতিবেশীদের জন্য? না, অবশ্যই নয়, কেবল বেটি আর মিসেস পিটারসনের জন্য। তারা কি এসবের দাম দেয় তোমাকে? এক মুহূর্ত নীরব থেকে শেষ পর্যন্ত ক্যাথরিন স্বীকার করল, না, স্রেফ ওদের কথা ভাবলাম। এরপর কি তুমি তোমার এসব কাজে কেনাকাটা বন্ধ করবে? এ ব্যাপারে কতবার না তোমাকে বলেছি, এই বয়সে আর আজকের দিনে এইরকম ভাবে দানছত্র তুমি করতে পারো না। কিন্তু ওরা যে আমার বন্ধু চার্লস, আমি ওদের দাম দিতে বলতে পারি না। বন্ধু? হাসল চার্লস। শোনো ক্যাথরিন, আজকের দিনে বন্ধু বলে কিছু থাকতে পারে না। জানি না এই কথাটা কবে তুমি উপলব্ধি করবে, কবে তুমি বুঝবে এই সব তথাকথিত বন্ধুরা শুধু নিতেই জানে, পরিবর্তে কিছু ফিরিয়ে দিতে জানে না। ওদিকে স্টোভে কফির পানি ফুটতে থাকে। সেদিকে দৃষ্টি পড়তেই ক্যাথরিন নিজের জন্য 1 কাপ কফি তৈরি করল। তার দু চোখ পানিতে ভরে উঠতে দেখা গেল। যে কোনো মুহূর্তে অশ্রু হয়ে ঝরে পড়তে পারে। কোনো রকমে কফির পেয়ালাটা কাঁপা কাঁপা হাতে নিয়ে এসে টেবিলের ওপর রাখল সে। চার্লসের মতো নিষ্ঠুর, নির্দয়, হৃদয়হীন লোক যে জগতে থাকতে পারে তার বিশ্বাসই হয় না। ক্যাথরিন বাড়ির জন্য নতুন কোনো জিনিস কিনলে আনন্দ পায়। কয়েকটা তোয়ালে মাত্র, কিন্তু তার কাছে সেই সামান্য কয়েকটা তোয়ালে একটা বিশেষ কিছু। চার্লস তাকে অসুখী করার জন্য সব সময় একটা না একটা অজুহাত দেখিয়ে তার অনুভূতি, তার মনের ইচ্ছা অনিচ্ছা টুকরো টুকরো করে ভেঙে দেয়। এর জন্যই সে চার্লসকে প্রচন্ড ঘৃণা করে। একটা চেয়ার টেনে ক্যাথরিনের বিপরীত দিকে বসে চার্লস বলল, এবারের মতো তোয়ালেগুলো তুমি রেখে দিতে পারো, কিন্তু ভবিষ্যতে আমার টাকা এভাবে খরচ করে নষ্ট করো না। এবার একটু বাঁকা চোখে তার স্বামীর দিকে তাকালো ক্যাথরিন। আমাদের প্রয়োজনীয় জিনিস কেন যে কিনতে পারি না তার কারণ আমি খুঁজে পাচ্ছি না, বলল ক্যাথরিন। আমাদের যখন অর্থ আছে, কেনই বা আমরা কষ্ট করতে যাব? কোনো কিছু কিনতে গেলে কেনই বা আমাদের এসব কথা ভাবতে হবে? কে না, তোমার মনে কি সব সময় কেবল এই একটা কথাই মনে হয়? অন্য আর কিছু ভাবতে পারো না তুমি? কিন্তু আমি বুঝতে পারি না, ঘর সাজানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বোঝাপড়া থাকে, আমার স্বামীর মধ্যে সেটার অভাব থাকতে যাবে কেন? কেন বা সেখানে পয়সাটা একটা বাধার প্রাচীর হয়ে উঠবে? একটা দীর্ঘশ্বাস ফেলল চার্লস। তোমরা মেয়েরা সবাই এক, বলল সে। আমরা স্বামীরা গাধার মতো পরিশ্রম করে টাকা রোজগার করব, আর তোমরা মেয়েরা বাইরে গিয়ে সেই টাকা দুহাতে উড়িয়ে দিতে চাও। টাকা ওড়ানোর কথা এখানে আসে কি করে? সম্প্রতি এ বাড়ির দিকে তুমি কখনো তাকিয়ে দেখেছ কি? প্রতিদিনই দেখে থাকি, কেন দেখি না? বেশ তো, দেখোই না। আমাদের ঘরের আসবাবপত্রগুলোর দিকে একবার তাকিয়েই দেখো না। এগুলো সবই পুরনো হয়ে গেছে আর ভেঙে চুড়ে গেছে। এগুলো এখন বাতিলেরও অযোগ্য। ইচ্ছে করেই টেবিলটা চাপড়ালো ক্যাথরিন। কফির পেয়ালা থেকে তার কফি চলকে পড়ল ডিশের উপর। ভালো করে তাকিয়ে দেখো, বলল ক্যাথরিন। টেবিলের পায়াগুলো এখন ভেঙে পড়ার অপেক্ষায়। একটু মেরামতের দরকার, ব্যাস এই পর্যন্তই। কিন্তু এসব তো একেবারেই মেরামতের অযোগ্য। অকেজো জিনিসের পেছনে মিথ্যে টাকা ঢেলে কি লাভ বলো? আমাদের ব্যাংকে এখন সর্বমোট $20,000 রয়েছে। তার থেকে কি টাকা তুলে নতুন আসবাবপত্র কিনলে হয় না? তাতে কিছু কাজের কাজ হতে পারে। রাগে উত্তেজনায় টেবিলের উপর ঘুষি মারল চার্লস। না, নরকে যাক সব, তবু নয়। চিৎকার করে উঠল সে। কোনো আসবাবপত্রই বাড়ির বাইরে করা হবে না। আমি তোমাকে 100 বার বলেছি, টাকা এখন যেখানে আছে সেখানেই থাকবে। কিন্তু মাস কয়েকের মধ্যে এগুলো আমরা বদল করে নতুন আসবাবপত্র কিনতে পারি। আমরা বলছো কেন বারবার? তুমি কখনো চাকরি করেছো বলে তো আমার মনে পড়ছে না। এই পরিবারে একমাত্র আমিই কাজ করছি, আর একমাত্র আমিই ব্যাংকে টাকা গচ্ছিত রাখছি, আর কেবল আমিই ব্যাংক থেকে টাকা তুলতে পারি, অবশ্য যদি আমি মনে করি। অতএব এ ব্যাপারে আর একটাও কথা নয়। মুখ বন্ধ করে থাকো, বুঝলে? মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে রইল ক্যাথরিন।
তারপর সে তার কফির পেয়ালা হাতে তুলে নিল। সেই সময় খুব ইচ্ছে হচ্ছিল পেয়ালাটা স্বামীর মুখের ওপর নিক্ষেপ করে, কিন্তু সে আবার এও জানে যে তাতে সে শুধু ব্যথাই পাবে না, তার মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে। না, সে এখন নিজেকে স্মরণ করিয়ে দিল তার প্রিয়তম চার্লস মোরোর জন্য আরো ভালো একটা পরিকল্পনা করতে হবে। আর এই ছোট্ট পর্বের পর, এবং সেই সুবর্ণ মুহূর্তটা খুব শিগগিরই আসবে। কফির পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রাখলো সে। রাতের খাবার আয়োজন করতে চললাম আমি, ঠান্ডা গলায় বলল সে। আশা করি আজ আমার শূকরের মাংসের স্যান্ডউইচ খেতে তোমার আপত্তি হবে না? চেয়ারে হেলান দিয়ে চার্লস তার পেটে হাত বোলাতে বোলাতে বলল, না, পেট এখন ঠিক আছে আমার। তারপরেই হঠাৎ উঠে বসলো চার্লস। তার চোখ দুটি বিস্ফারিত হলো এবং ঘাবড়ে গিয়ে ঘরের ভেতর পায়চারি করতে থাকলো। তার রকম সকম দেখে স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল ক্যাথরিন। শোনো, হাঁপাতে হাঁপাতে বলল চার্লস। ক্যাথরিন জানে সে কি বলতে চায়, এমনকি জানালার চারপাশে মৌমাছিদের গুনগুন আওয়াজ তার কানে ভেসে আসার আগেই এমনই একটা কিছু আন্দাজ সে করেছিল। মৌমাছি! চিৎকার করে উঠল চার্লস। চার্লস তার চেয়ারটা পেছন দিক টেনে দিয়ে লাফিয়ে উঠল। রান্নাঘরে তার চোখ দুটো কি যেন অন্বেষণ করে ফেরে। এখানেই আছে ওরা, বিড়বিড় করে বলল সে। দ্রুত পায়ে ক্যাবিনেটের দিকে ছুটে গিয়ে মাছি মারা লাঠিটা সে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। চারদিকে এক পাক ঘুরে দাঁড়িয়ে পড়ল সে। মাছি মারা লাঠিটা হাতে ধরে রেখে পজিশন নিল সে। এখন সে প্রস্তুত মৌমাছিগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য। তবে তার হাত দুটো থরথর করে কাঁপছিল এবং বৃষ্টি ধারার মতো তার কপাল দিয়ে ঘাম ঝরছিল। তার মনে তখন ভীষণ ভয় নখদংশনের মতো আঁচড়াচ্ছিল। স্টোভের ওপর এক ঝাঁক মৌমাছি দেখতে পেল সে। সংখ্যায় তারা অনেক, একসঙ্গে এত মৌমাছি এর আগে সে কখনো দেখেনি। মৌমাছিদের গুনগুন আওয়াজটা তার মস্তিষ্কে দমকলের ঘণ্টা ধ্বনির মতো শোনাচ্ছিল। কাঁপতে কাঁপতে এগিয়ে যায় সে, যদিও মাছি মারা লাঠি দিয়ে তাদের তাড়াবার চেষ্টা করল সে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো এবং এর বিরাট প্রতিক্রিয়া শুরু হলো। মৌমাছিগুলো তখন স্তব্ধ হয়ে তার মাথার ওপর চক্কর দিতে থাকলো। একটা মৌমাছি তাকে আক্রমণ করতে চাইল, তার দেহে হুল ফুটিয়ে ফেলে আর কি। চার্লস তখন প্রায় চিৎকার করে উঠল। তাকে অমন ভয় পেতে দেখে মৌমাছির দল তার মাথার ওপর চক্কর দিতে থাকে। মাঝে মাঝে তারা তার যন্ত্রণা আরো বাড়ানোর জন্য তার দেহ স্পর্শ করছিল। চার্লস তখন বেপরোয়াভাবে বারবার মাছি মারা লাঠিটা ঘোরাতে থাকে এলোপাথাড়ি ভাবে এবং দেয়ালের দিকে পিছু হটতে থাকে। ক্যাথরিন, আমি আক্রান্ত! চিৎকার করে উঠল সে অবশেষে। আমায় সাহায্য করো। একটা কথাও না বলে উঠে দাঁড়ালো ক্যাথরিন। সে তখন এগিয়ে গিয়ে ক্যাবিনেট থেকে একটা ছোট্ট পোকা মারার স্প্রের ক্যান বের করলো। তারপর ঘুরে দাঁড়িয়ে ক্যানের মুখটা উপরে তুলে স্প্রে করলো বেশ কয়েক সেকেন্ড ধরে। পর মুহূর্তেই একটা তীব্র গন্ধে রান্নাঘরটা ভরে গেল। রান্নাঘরটা তখন ঘন মেঘের মতো একটা কালো ছায়ায় ঢেকে গিয়েছিল। সেই ছায়া ঘন অন্ধকারে মৌমাছির বন্য গুনগুন আওয়াজে মুখরিত রান্নাঘরটা। তারা তখন ছোট ছোট বৃত্তাকারে ঘুর লাফ খেতে থাকে, কারণ তারা তখন তাদের পথ হারিয়ে ফেলেছিল। এক এক করে রান্নাঘরের মেঝের ওপর ঝরে পড়তে থাকলো তারা। মৌমাছিগুলো এখন মৃত। চকিতে একবার মৌমাছিগুলোর দিকে তাকিয়েই পরক্ষণেই ক্যাথরিন তার স্বামীর দিকে তাকালো। চার্লস তখন দেওয়ালে পিঠ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। তার সারা মুখ আর দুহাত বেয়ে ঘাম ঝরে পড়ছিল। সে তার চোখ দুটো বড় বড় করে স্থিরভাবে তাকিয়েছিল। তার বুকের যন্ত্রণা প্রশমিত করার জন্য হাঁ করে নিঃশ্বাস নিতে গিয়ে তার পেটটা ফুলে ফুলে উঠছিল। ওরা মৃত, এখন তুমি নির্ভয়ে আরাম করতে পারো চার্লস। তবে তুমি কি সব মৌমাছিগুলোকে খতম করতে পেরেছ? মাত্র 2-4টে এখানে জীবিত থাকতে পারে, তার জন্য চিন্তা করো না। কিন্তু তুমি যে মৌমাছিদের কেন এত ভয় করো, এর কারণ আমি খুঁজে পাচ্ছি না। চার্লস তার হাতের মাছি মারা লাঠিটা ফেলে দিয়ে তার চেয়ারে ফিরে গেল। এতক্ষণ সে তার বুকে হাত দিয়ে যন্ত্রণা উপশম করার চেষ্টা করছিল। এবার সে তার হাত দুটো বুকের ওপর থেকে সরিয়ে সজোরে তার চেয়ারের ওপর রাখলো এবং থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ল। তার মুখটা ম্লান এবং প্রাণহীন দেখাচ্ছিল। মৌমাছির ঝাঁকটা কত বিরাট ছিল দেখেছো তুমি? জিজ্ঞেস করলো চার্লস। ক্যাবিনেটে স্প্রের ক্যানটা রেখে দিয়ে মেঝের ওপর মৃত মৌমাছিগুলোর দিকে ফিরে আবার তাকালো ক্যাথরিন।
তার চোখে ভ্রুকুটি। ঝাড়ু দিয়ে মৃত মৌমাছিগুলো দরজার ওপারে সরিয়ে দিল সে। মৌমাছিগুলো একটু বড় আকারের, তাই না? উত্তরে ঘৃণা ভরে বলল ক্যাথরিন। এর আগে এত বড় বড় মৌমাছি আমি কখনো দেখিনি। হয়তো ঘোড়াদের বিরক্ত করার মতো বড় মাছি যেমন হয়ে থাকে। না, সেগুলোও এত বড় কখনো হয় না, বলল চার্লস। ঠিক আছে, বলল ক্যাথরিন, মৌমাছি হচ্ছে মৌমাছি, কত বড় সেগুলো পার্থক্য জেনে কি লাভ বলো? পার্থক্য? চিৎকার করে উঠল চার্লস। আমার জুতো যদি তুমি পরো তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। তুমি তো জানো বাড়ির মশা মাছি পর্যন্ত আমি সহ্য করতে পারি না। ওই সব বিরাট বিরাট মৌমাছিগুলো আবার চোখের আড়ালে থাকলেই ভালো। ধীরে ধীরে মাথা নাড়ল ক্যাথরিন। তোমার এই অদ্ভুত ম্যানিয়ার ব্যাপারে তোমার কিছু করা দরকার চার্লস। তোমার মতো একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে মৌমাছি দেখে ভয় পায়, এ কথা আমি কখনো শুনিনি। ছেলেবেলায় তুমি যে এমন ভয় পেতে তা না হয় মানলাম, কিন্তু এখন এই বয়সেও তোমার সেই ভয়টা যে থেকে যাবে। চুপ করো, চিৎকার করে উঠে চার্লস তার মুখ বন্ধ করার চেষ্টা করল। ঠিক আছে, এই আমি চুপ করলাম, কিন্তু তুমি যদি না নিজেই নিজের ভয় ভাঙার চেষ্টা না করো, আর যদি এভাবেই চলতে দাও। আমি একজন জড় বুদ্ধি সম্পন্ন লোক, এ কথাই তুমি বলতে চাইছো তো? না চার্লস, আমি তোমার হার্টের কথা চিন্তা করছি। তুমি তো জানো তোমার হার্ট কতই না দুর্বল। এই সামান্য ভয়ে তুমি এমন উতলা হয়ে ওঠো, না জানি একদিন হয়তো এর থেকে অনেক বেশি ভয় পেলে তখন তোমার হার্ট আর কোনোদিন কাজ করবে না। এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো চার্লস। আর তুমি তো সেটাই পছন্দ করো, তাই না? বলল চার্লস। চার্লস, এমন হীন হয়েও না, তুমি আমার স্বামী। তোমার জীবনে কোনো অঘটন ঘটুক আমি তা কিছুতেই চাইব না। মুহূর্তের জন্য তার চোখে চোখ রাখলো চার্লস। তোমার সঙ্গে আমি আর তর্ক করতে চাই না, বুকে হাত বোলাতে বোলাতে বলল চার্লস। আমি এখন কিছুক্ষণের জন্য ঘুমোতে চাই। হ্যাঁ চার্লস, সেই ভালো, আমিও তাই মনে করি। এরপর চার্লস শয়নকক্ষে চলে গেল আর ক্যাথরিন টেবিলের সামনে ধপ করে বসে পড়ল। চার্লস ডাইনিং রুমে নেই। আশ্বস্ত হয়ে চিন্তিতভাবে কফির পেয়ালায় চুমুক দিল ক্যাথরিন, তবে ভিতরে অত্যন্ত গভীরে হাসছিল সে নিঃশব্দে। মৌমাছিদের দেখে চার্লস ভয় পেলে সবসময় কৌতুক অনুভব করে থাকে ক্যাথরিন। তাকে এমন বোকার মতো ভয় পেতে, চিৎকার করে উঠতে দেখলে তার মনে হয় এ যেন অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ব্যাপারটা মজার, উপভোগ করার মতো। যতক্ষণ সে ভয়ার্ত অবস্থায় গুটিয়ে থাকে, প্রতিটি মুহূর্ত তার কাছে উপভোগ করার মতো বলে মনে হয়। একটা পরিবর্তনের জন্য চার্লসের এই কষ্ট পাওয়াটা তার ভাবতে বেশ ভালোই লাগে তখন। এর আগে বহুবার তাকে এমন আতঙ্কগ্রস্ত হয়ে উঠতে দেখেছে সে, প্রতিবার লক্ষ্য করেছে এবং তার দ্রুত হৃদস্পন্দনের জন্য অপেক্ষা করে থেকেছে, কিন্তু তেমন আশঙ্কাজনক হতে দেখেনি কখনো। টেবিলের সামনে দীর্ঘক্ষণ ধরে বসেছিল ক্যাথরিন। সে তার ঈপ্সিত শব্দটা শোনার অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত তার স্বামীর নাক ডাকার শব্দে নীরবতা ভঙ্গ হলো। উঠে দাঁড়ালো সে এবার। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল এবং বেসমেন্টের দরজাটা খুলল। তারপর কাউন্টারে ফিরে গিয়ে সবজি ব্যাগ থেকে ফলের জারগুলো বার করে সরু সিঁড়ির পথে নিচে নেমে চলল। একেবারে নিচে নেমে আসে। নিচে নেমে এসে ঘুরে দাঁড়ালো ক্যাথরিন এবং সিঁড়ির পেছনে ব্যাগটা রেখে দিয়ে এবার তৎপর হলো সে। কয়েকদিন আগে একটা বাল্ব টাঙানোর ব্যবস্থা করেছিল সে দোকানে। সেই বাল্বটা খুলে ফেলল সে। সকেটে বাল্ব সে কখনো রাখে না। চার্লসের জন্য সে যে এতটা ছোট্ট চমক রাখার ব্যবস্থা করছে সেটা সে তাকে জানতে দিতে চায় না। বেসমেন্টটা যতক্ষণ অন্ধকারে ডুবে থাকবে সেখানে চার্লসের নেমে আসার জন্য চিন্তা করে না সে। মৌমাছির ভয়টা তার প্রচন্ড, আর অন্ধকারে তার ভয়টা দেখবার মতো, উপভোগ করার মতো এবং অবশ্যই বিশ্বাসযোগ্য নয়। হাসল ক্যাথরিন নিঃশব্দে। এসবের পিছনে সত্য ঘটনাটা কি সে জানে, ভাবল ক্যাথরিন। অন্ধকারে এসব কথা ভাবতে ভাবতে কোন রকমে মইটার সন্ধান পেয়ে ঘরের ঠিক মাঝখানে নিয়ে এলো সে সেটা। সাবধানে সেই মই বেয়ে উঠে সকেটে বাল্বটা লাগালো। ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠল। এরপর সে নেমে এলো নিচে। তারপর ঘরের ভেতরে কাঠের সেলফগুলো যেখানে রাখা ছিল এগিয়ে গেল সেদিকে ধীরে ধীরে। সেলফগুলো দেওয়াল ঘেঁষে দাঁড় করানো ছিল। শেলফে রাখা কাঁচের জারগুলোর দিকে তাকিয়ে নিজের মনেই হাসল সে। শেলফের উপর থেকে নিচ পর্যন্ত ফলের জারে ভর্তি। সেখানে আর একটা বাড়তি জার রাখার মতো জায়গা ছিল না। ক্যাথরিন এখন ভাবছে এই অবস্থায় কি করা যায়।
স্থানান্তরের পক্ষে এটাই উপযুক্ত সময়, আর একটু জায়গাও নেই এখানে। ওই কাচের জারগুলোর মধ্যে বন্দি মৌমাছিগুলো ভয়ঙ্কর ক্ষুব্ধ এখন, ঢাকনা খুলে বেরিয়ে আসতে চায়। এখন এসব বন্ধ করো, ক্যাথরিন বলে উঠল। আমি জানি তোমরা ওখান থেকে বেরিয়ে আসতে চাও, কিন্তু তোমাদের এখন একটু শান্ত থাকতে হবে, খুব বেশি দেরি হবে না। একটা জার তুলে নিল ক্যাথরিন এবং সে তার সামনে রেখে দিল। বিশাল সংখ্যক মৌমাছি ওই জারের মধ্যে পুরে দেওয়া রয়েছে। জারের মধ্যে তাদের ডানা মেলার জায়গা যথেষ্ট ছিল। তখন জায়গাটা ওপর নিচ করলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এর ফলে নিচের মৌমাছিগুলো নড়াচড়া করার সুযোগ পেল। তাকিয়ে দেখো, কালই আমি তোমাদের মুক্তি দিতে চাই, বলল সে। আমি তোমাদের আর ধরে রাখতে চাই না। জারটা সেলফে রেখে দিল ক্যাথরিন। প্রথম যখন সে মৌমাছি সংগ্রহ করতে শুরু করলো, সেদিনের কথা তার সব মনে আছে। তখন মাত্র কয়েকটা মৌমাছি ছিল তার হাতে, সে সংখ্যা হাতে গোনার মতো। আর আজ হাজার হাজার মৌমাছি আমার সংগ্রহশালায়। প্রথমে নেহাতি মজা করার জন্য এই মৌমাছি সংগ্রহ করা। অবশ্যই এর মধ্যে প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা ছিল। হ্যাঁ, সেই প্রতিশোধ নেওয়া হবে তার স্বামীর বিরুদ্ধে, যে কিনা তার জীবন দুর্বিষহ করে তুলেছে। এ এক কৌতুক অভিনয় হবে। স্রেফ দু চারটে মৌমাছি জারমুক্ত করে দিয়ে প্রথমে লক্ষ্য রাখা চার্লসের ওপর, তার মধ্যে কি প্রতিক্রিয়া হয় দেখার জন্য। ঘরের চারিদিকে তখন ছুটাছুটি করা, পাগলের মতো আচরণ করা, বাঁচার জন্য সাহায্য চেয়ে আকুল প্রার্থনা জানানো। তখনকার প্রতিটি মুহূর্ত সে উপভোগ করতে থাকে। অচিরেই তার মনে হয় সেই তথাকথিত শক ট্রিটমেন্ট, হ্যাঁ এরকমই নাম দিয়েছিল সে, চার্লসের হার্ট অ্যাটাক হতে পারে। বিশেষ করে তার চারপাশে শয়ে শয়ে মৌমাছি ঝাঁক মুক্ত করে দেওয়া হয় যদি। হ্যাঁ, সেটা একেবারেই সহ্য করতে পারত না, আর এটাই তাকে এড়ানোর পক্ষে অতি সহজ পথ। তারপর তার স্বামীর সব টাকার একমাত্র উত্তরাধিকারী হবে সে। নিজের খুশি মতো খরচ করতে পারবে। শুধু ব্যাংকে তার গচ্ছিত রাখা টাকা নয়, সেই সঙ্গে থাকলো কয়েক হাজার ডলারের ইন্স্যুরেন্সও, সেগুলোরও অধিকারিণী হবে সে। এই ব্যাপারে যত ভাবছে এখন, কথাগুলো তাকে যেন খুবই মুগ্ধ করছে। তাই সে ঠিক করলো আরো মৌমাছি সংগ্রহ করে যাবে সে, যতক্ষণ না সে চার্লসের ব্যাপারে তার কাজ শেষ করতে পারছে। চার্লসের 50,000-এর বীমার টাকাও পেতে হবে তাকে। ক্যাথরিন তার পরিকল্পনার কাজ বেশ উৎসাহের সঙ্গে শুরু করেছিল। একথা ঠিক যে মৌমাছির ভক্ত সে কখনোই ছিল না। এইসব নোংরা পোকামাকড় সবসময় ঘৃণা করে এসেছে, কিন্তু সে তার নিজের স্বার্থে একটা বোঝাপড়া করতে বাধ্য হয়েছে মৌমাছিগুলোর সঙ্গে। প্রথমে 1 ডজন কিংবা তার কিছু বেশি মৌমাছি নিয়ে নাড়াচাড়া করতে খুব একটা অসুবিধাই পড়তে হয়নি তাকে, কিন্তু সে কেবল আশা করেছিল তার থেকে অনেক অনেক বেশি হারে মৌমাছিদের বংশবৃদ্ধি হয়ে থাকে। সব থেকে অসুবিধে হলো সদ্যজাত মৌমাছিগুলোকে বিভিন্ন জারে স্থানান্তর করা। তবে যত দিন যায় ততই সে অভ্যস্ত হয়ে পড়ে এসব কাজে। এখন আর কোনো অসুবিধা অনুভব করে না সে। সে যেমন মনে করেছে তেমনি ভাবে তাদের রক্ষণাবেক্ষণ করে এসেছে। মৌমাছিরা খুব একটা নির্দিষ্ট কিছু নয়, কিন্তু হঠাৎ একদিন দুর্ঘটনাজনিত হোক কিংবা সৌভাগ্যবশতই হোক, তারা সব থেকে বেশি কি পছন্দ করে থাকে সেটা সে আবিষ্কার করে বসল। তাদের খাওয়ানোর জন্য একদিন কিছু কাঁচা শূকরের মাংস কিনে আনলো সে। খাওয়ানোর সময় একটা জার তার হাত থেকে পড়ে যায়। ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ে মেঝের ওপর। তার স্বামী যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে সে কথা মনে রেখেই দ্রুত কাচের টুকরোগুলো মেঝের উপর থেকে কুড়িয়ে নিল। সেই সব কাচের টুকরোই তার হাতের তালু ও আঙ্গুলগুলো কেটে গেল। কাচের টুকরোগুলোর হাত থেকে রেহাই পেয়ে যাওয়ার পর ওপরে গিয়ে ক্ষত স্থানে ব্যান্ডেজ করার আগে মৌমাছিদের খাওয়ানোর কাজ শেষ করে ফেলল সে বেশ ভালো করেই জানে যে পরে আর সময় পাওয়া যাবে না। জারের মধ্যে মাংসের টুকরোগুলো রাখতে গিয়ে সেগুলো তার হাতের রক্তের সঙ্গে মিশে যায় এবং মৌমাছিগুলো সেই সব রক্তমাখা মাংসের টুকরো খাওয়ার জন্য পাগল হয়ে উঠল। তারা ঝাঁক বেঁধে মুহূর্তের মধ্যেই সেই মাংসগুলো নিঃশেষ করে ফেলল। তাদের সেই ভীষণ আগ্রহ এবং তাদের ভয়ঙ্কর রক্তের স্বাদ দেখে অবাক হয়ে গিয়েছিল ক্যাথরিন। কিন্তু তারা যদি এরকমই চায়, সে ঠিক করে এরপর থেকে তারা তাই পাবে। হাজার হোক, তার হয়ে তারা একটা বিরাট কাজ সম্পন্ন করতে যাচ্ছে। অতএব তারা যাতে আনন্দ উপভোগ করে, কেনই বা সে কাজ করবে না। তারপর থেকে মৌমাছিদের খাওয়ার জন্য তার স্পেশাল মিক্সচারের ব্যবস্থা করল।
অবশ্য সে কাজ খুব একটা সহজ ছিল না। নিজের রক্ত দেহ থেকে বার করা খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু সেটার প্রয়োজনও ছিল বৈকি। অতি গর্বের সঙ্গে সে লক্ষ্য করে তার মৌমাছিগুলো দিনকে দিন ক্রমশ মোটা ও বিরাট আকারের হয়ে উঠছে। চার্লসের জন্য অবশ্যই এটা একটা বিরাট চমক হয়ে থাকবে। তার স্বামীর কি পরিণতি ঘটতে পারে কথাটা ভেবেই কাজটা তার পক্ষে খুবই সহজতর হয়ে যায়। বর্তমানে ক্লান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল সে এবং মইটার দিকে ফিরে গেল সে। একদিক থেকে তাদের মুক্তি দেওয়ার কথা ভাবাটা ঘৃণাবোধ করে সে। মাসের পর মাস ধরে তাদের লালন পালন করা, খাওয়ানো এবং তাদের বড় হতে দেখা, তাদের উৎসাহী হয়ে উঠতে দেখা, এসব থেকে তার কেন জানি না মনে হলো তাদের জন্য তার একটা নৈতিক দায়িত্ব থেকে যায় বৈকি। কিন্তু কি ভেবে সে তার ভাবনায় ইতি টানল এখানেই। কারণ তাকে তার নিজের স্বার্থে, নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা মাফিক এই কাজ করতেই হবে। পুরনো ব্যাগটা তুলে নিল ক্যাথরিন। তারপর মই বেয়ে উঠে এলো সে। আসার আগে বাল্বটা সরিয়ে দিল। সেগুলো সে তার লুকানো জায়গায় রেখে দিল। তারপর দেওয়াল ঘেঁষে মইটা ঝুলিয়ে রাখল। সিঁড়ি বেয়ে রান্নাঘরে উঠে এলো সে। দরজা পথে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। শয়নকক্ষ থেকে সে তার স্বামীর নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছিল তখনও। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে টেবিলের সামনে গিয়ে বসল। উত্তেজনায় তার পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আগামীকাল সে নিজেই নিজেকে বলল, সব খেল খতম। সে যা চায় তাই করতে পারবে, যেখানে খুশি যেতে পারবে এবং প্রচুর টাকা তার হাতে আসবে, যা দিয়ে সে তার খুশি মতো জিনিসপত্র কিনতে পারবে। কোনো কিছুর জন্য তাকে আর কখনো চাইতে হবে না। সে এখন ঠিক করে ফেলেছে চার্লস ঘুম থেকে জেগে উঠলেই সে তার শেষ কাজটা সম্পন্ন করে ফেলবে। যে শনিবার চলে গেছে আর ফিরে আসবে না, আর সেই সোফার ওপরেও সে আর কখনো ঘুমোবে না। এ যেন তার সঙ্গে একটা ধর্মীয় আচরণ করা। সব সময়েই সেই একই সময়ে, একই জায়গায় এবং সেই একই পরিস্থিতিতে। সেখানে বসে থাকবে সে, আকণ্ঠ বিয়ার পান করবে। তারপর শুয়ে পড়বে বিরাট সিন্ধু ঘটকের মতো, ঘন্টার পর ঘন্টা ধরে নাক ডাকবে। এই সময় নিজের জন্য তার একটা ছোট্ট ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রয়োজন ছিল। তার স্বামী যখন ঘুমোতে যাবে সে তখন মৌমাছিগুলোকে উপরে নিয়ে আসবে এবং তাদের মুক্তি দিয়ে দেবে তাদের কাজ সম্পন্ন করার জন্য। তার স্বামীর আতঙ্কিত মুখের চেহারাটা কেমন হবে যেন এখন থেকেই সেটা দেখতে পাচ্ছে সে। সত্যি একটা কিছু অবশ্যই ঘটতে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে তার এখন একটু বিশ্রাম নেওয়া দরকার, নিজেকে বলল সে। আগামীকাল খুবই ব্যস্ত থাকতে হবে ক্যাথরিনকে। ব্যাপারটা ঘটে যাওয়ার পর তাকে অনেক কাজ করতে হবে। বাড়িটা লোকে লোকারণ্য হয়ে যাবে। পুলিশ, ডাক্তার, পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। উঠে দাঁড়ালো ক্যাথরিন। কালকের দিনটা যে তার কাছে ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে, তা সে জানে। কিন্তু কালকের প্রতিটি মুহূর্ত তার কাছে অতি মূল্যবান হয়ে থাকবে। তবে অবশ্য সদ্ব্যবহার করতে পারলে তবেই। তারপর রান্নাঘরের আলো নিভিয়ে দিয়ে শয়নকক্ষের পথে হলঘরের দিকে হেঁটে গেল সে। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চার্লস। সে এখন আর জাগবে না, এরকম একটা আশা নিয়ে ক্যাথরিন তার স্বামীর শয্যা পাশে গিয়ে আলো জ্বালালো। দ্রুত হাতে সে তার স্বামীকে পোশাক মুক্ত করে ফেলে নাইট গাউন পরিয়ে দিল। তারপর এক লাফে বিছানায় উঠে বসল সে। নিজের জায়গায় শুয়ে গড়াগড়ি দিল কয়েকবার ক্যাথরিন। চার্লসের মুখ থেকে বিয়ারের গন্ধ বেরিয়ে আসছিল। গন্ধটা সহ্য করতে পারে না সে, তাই সে তার স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল সে। চিন্তিতভাবে ঘুম আসার জন্য অপেক্ষা করল। পরদিন একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য এখন তাকে একটু বিশ্রাম নিতেই হবে, বাড়তি শক্তি সঞ্চয় করার জন্য। হঠাৎ ঘুম ভেঙে গেল চার্লসের। ঘুমের মধ্যেই তার মনে হয়েছিল তার মুখ ও হাত দুটোর ওপর পোকামাকড় জাতীয় কিছু হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। হাঁ করে নিঃশ্বাস নিয়ে বিছানার উপর উঠে বসল সে। বড় বড় চোখ করে তাকালো সে। মুহূর্তে তার দু চোখে একটা ভয়ঙ্কর আতঙ্কের ভাব ফুটে উঠতে দেখা গেল। পাগলের মতো সে নিজেই তার সারা দেহের ওপর হাত বোলাতে থাকলো। কয়েক মুহূর্ত পরে সে উপলব্ধি করল তার সারা দেহ দিয়ে কেবল ঘাম ঝরে পড়ছে। যন্ত্রণা আর অস্বস্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিছানায় গড়াগড়ি দিল সে কয়েকবার। ঘরের ভেতরটা খুবই গরম। আস্তে আস্তে সে অনুভব করল ঘরের ভেতরের গরম হাওয়াটা কতই না ভারী।
নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল তার। তাছাড়া বারবার তাকে তার কপালের ঘাম মুছতে হচ্ছিল। একবার ভাবল সে ঘরের জানালাগুলো খুলে দেয়, কিন্তু পরক্ষণেই সে ঠিক করলো ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। জানালার পর্দাগুলো পুরনো, বড় গর্ত হয়ে গেছে। নতুন করে সে আবার ভয় পেল পর্দার ওইসব ফুটাফাটা দিয়ে মৌমাছিগুলো ঝাঁকে ঝাঁকে না ঘরের ভিতর ঢুকে পড়ে। সে চায় না ঘরের ভেতরটা মৌমাছিতে ভরে উঠুক। এখন তার প্রয়োজন হলো একটা ইলেকট্রিক ফ্যানের, বেসমেন্ট থেকে আনতে হবে সেটা। সে এবার বিছানায় উঠে বসল। এবার ধীরে ধীরে রান্নাঘরের পথে হলঘর দিয়ে হেঁটে চলল। আসলে বেসমেন্টে যাওয়ার ইচ্ছে তার ছিল না, কিন্তু শয়নকক্ষে দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করার থেকে একটু কষ্ট স্বীকার করা অনেক ভালো বলেই মনে করল সে। বেসমেন্টের দরজাটা কোথায় দেখার জন্য অন্ধকারের দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডটা কোনো রকমে খুঁজে বার করলো সে এবং সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। আবার সে চেষ্টা করলো সুইচের ওপর হাত রেখে। একবার সে সুইচ অন করে, ফিরে আবার অফ করে দেয়, তবু আলো জ্বলে ওঠার নাম নেই। নিজেকে অভিশাপ দিল চার্লস। রান্নাঘরের আলোটা বেসমেন্টে নামার সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত চুইয়ে পড়েছে। তারপর কালো ফিতের মতো অন্ধকার ঠিক ঠিক করছিল বেসমেন্টটা। বেসমেন্টের 3টি দেওয়াল এখন কালো প্রাচীরের মতো দেখাচ্ছিল সেগুলোকে। বেসমেন্টে ফ্যানটা খুঁজে বার করতে মাত্র কয়েক মিনিট লাগবে তার। এই সময়টুকু অন্ধকারে অনায়াসে মানিয়ে নিতে পারবে বলেই তার বিশ্বাস। সহসা ঘুরে দাঁড়ালো সে রান্নাঘরে। ড্রয়ার আর ক্যাবিনেটের ভিতরে অনুসন্ধান চালালো যদি বাড়তি 2-1টা বাল্ব থেকে থাকে সেখানে, কিন্তু পরিবর্তে একটা বড় সাইজের দেশলাই বাক্স ছাড়া আর অন্য কিছুই চোখে পড়ল না তার। চোখে ভ্রুকুটি হেনে সে তার মুখের ঘাম মুছল। ইলেকট্রিক ফ্যানটা তাকে পেতেই হবে, সে নিজেই নিজেকে বলল। সেটা ছাড়া কিছুতেই ঘুমাতে পারবে না সে, প্রচন্ড গরম। হঠাৎ দরজাপথের দিকে ফিরে গেল সে। বেশ কিছু দেশলাই কাঠি সঙ্গে নিয়ে সিঁড়ি বেয়ে বেসমেন্টে নামতে শুরু করলো চার্লস। ধীরে ধীরে সিঁড়ির শেষ ধাপে নেমে গিয়ে একটা দেশলাই কাঠি জ্বালালো। বেসমেন্টে একটা গুমোট ভাব থাকলেও ওপরের থেকে নিচটা অপেক্ষাকৃত ঠান্ডা বলেই মনে হলো তার, এবং স্বস্তিতে ভালো করে নিঃশ্বাস ফেলতে পারল। জ্বলন্ত দেশলাই কাঠিটা হাতে রেখে আধা আলো আধারে বেসমেন্টের ভেতরে ধীরে ধীরে পা ফেলে চলল। তার পায়ের ওপর দিয়ে একটা ছোট্ট নেংটি ইঁদুর ছুটে বেরিয়ে গেল। যতটা সহজ সে ভেবেছিল, কার্যত মনে হলো এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। বহুদিন বেসমেন্টে নামেনি সে। সেই কবে ক্যাথরিনের জন্য সেলফগুলো তৈরি করবার সময় তাকে নামতে হয়েছিল সেখানে। এক এক করে সেলফগুলো খুলে দেখতে হচ্ছে তাকে। শেষ কোন সেলফে ফ্যানটা রেখেছিল সে মনে করতে পারলে সুবিধা হতো, ভাবল চার্লস। আর একটা দেশলাই কাঠি জ্বালল সে। সেই আলোয় সেলফগুলো তার নজরে পড়ল। সেলফগুলো ওলট পালট করা রয়েছে তার অজান্তে বুঝতে পারল চার্লস। আর সে কাজ কে করেছে বুঝতে একটু অসুবিধা হলো না চার্লসের। নির্বোধ মহিলা, ভাবল সে। ক্যাথরিনকে সে আগেই বলে রেখেছিল রং করা পর্যন্ত ক্যাবিনেটগুলো, সেলফগুলো যেন কেউ ব্যবহার না করে। মেয়েদের স্বভাবই ওই রকম, যে কাজ করতে তুমি নিষেধ করবে সেটাই বেশি করে করবে ওরা। সেলফগুলো এক এক করে খুলতে গিয়ে দেশলাই কাঠির আলোয় চার্লস দেখল কম করেও 100টা কাঁচের জার স্থান পেয়েছে সেখানে। এক জায়গায় অতগুলো জার সে কখনো দেখেনি এর আগে। হঠাৎ ক্যাথরিনের ওপর প্রচন্ড রাগ হলো তার। টাকাগুলো সে এমন বাজেভাবে খরচ করেছে তার অজান্তে। একটা দেশলাই কাঠি পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে আর একটা কাঠি জ্বালল চার্লস। সেখানে দাঁড়িয়ে জারগুলোর দিকে তাকিয়ে সে তখন ভাবছিল ওগুলোর মধ্যে কি থাকতে পারে। কালো রঙের কিছু হবে, কালো জাম কিংবা ওই জাতীয় কালো রঙের ফল নিশ্চয়ই। কালো জাম তার খুবই অপছন্দ, ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় সে এই ধরনের ফলের দিক থেকে। এগিয়ে গিয়ে জ্বলন্ত দেশলাই কাঠিটা জারগুলোর সান্নিধ্যে নিয়ে গেল চার্লস। সঙ্গে সঙ্গে তার মুখটা হা হয়ে গেল। একটা ভয়ঙ্কর আতঙ্কে চোখ দুটো বিস্ফারিত হলো। জারগুলোর মধ্যে কোনো কিছু যেন নড়াচড়া করছে, ওই রকমই দেখতে সেগুলো। তারপরেই তার মনে হলো হাতুড়ি দিয়ে আঘাত করার মতো বুকে লাগলো তার। প্রচন্ড একটা যন্ত্রণায় তার বুকটা থরথর করে কেঁপে উঠল। ওগুলো কি মৌমাছির ঝাঁক? হা করে নিঃশ্বাস নিতে গিয়ে তার হাত থেকে দেশলাই কাঠিটা পড়ে গেল। অন্ধকারে কালো কালো জারগুলো যেন তাকে গিলতে আসছিল। তার হাত দুটো অসম্ভব কাঁপছিল। মইয়ের ওপর দাঁড়িয়েছিল সে।
পা কাঁপছিল বলে মইটাও নড়বড়ে বলে মনে হলো তার। ওদিকে সেলফগুলো নড়ে উঠল তার দেহের ঝাঁকুনির সঙ্গে। অন্ধকারে অন্ধের মতো মরিয়া হয়ে উঠে সেলফগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলো চার্লস, যাতে করে তার কাঁচের জারগুলো না পড়ে যায় মাটির ওপর। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেই সব অসংখ্য জারগুলো সেলফ থেকে আছড়ে পড়ল কংক্রিটের মেঝের ওপর। কাঁচের জারগুলো ভেঙে চুরমার হয়ে গেল এবং হাজার হাজার ক্রুদ্ধ মৌমাছিরা রাগে গজরাতে থাকলো তখন। তারা সব ক্ষুধার্ত মৌমাছির ঝাঁক। মুহূর্তের মধ্যে তারা তার চারপাশে উঠতে থাকে। একটু পরেই তারা তার মুখ, হাত ও পায়ের ওপর জোকের মতো চেপে বসে হুল ফোটাতে থাকে নির্দয়ভাবে। ভয়ে আতঙ্কে সে তখন জানালার পথ খোঁজে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অপর একটা সেলফে তার মাথা ঠুকে যেতেই অবশিষ্ট জারগুলো তার দেহের উপর আছড়ে পড়ল এবং মেঝের উপর পড়ে সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপরেই একটা কাঁচের জার তার মাথার এক পাশে আছড়ে পড়ে চুরমার। আর তখন তার মনে হলো তার কণ্ঠ ও কাঁধের ওপর দিয়ে শীতল ও কৃষ্কায় জীবন্ত প্রাণী চলে বেড়াচ্ছে, কিন্তু হুল ফোটাচ্ছে না। সেই ভয়ঙ্কর আতঙ্কের মধ্যেও তার মনে হলো হয়তো সেগুলো সদ্যজাত মৌমাছি হবে, তাই তাদের হুল ফোটানোর সক্ষমতা হয়নি। মৃদু চিৎকার করতে করতে উপরে একবার সিঁড়ির দিকে পা বাড়ায় সে। মৃদু চিৎকার করতে করতে উপরে এবার সিঁড়ির দিকে পা বাড়ায় সে, কিন্তু ভাঙা কাচের টুকরো তার খালি পায়ে বিঁধে যাওয়ার দরুন রক্তাক্ত পা নিয়ে তার পক্ষে হেঁটে চলা আর সম্ভব হলো না। চোখের সামনে সে তখন একটা ভয়ঙ্কর বিভীষিকা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। তখন তার মনে হলো তার মুখের সামনে এক ঝাঁক মৌমাছির গুঞ্জন। তারা জিভে হুল ফুটিয়ে রক্ত চুষতে ব্যস্ত। একটু একটু করে তারা তার কণ্ঠনালীর ভিতর প্রবেশ করছে। তার দম বন্ধ হয়ে যাবার উপক্রম হলো তখন। চার্লস শেষ চেষ্টা করে দেখার জন্য দু হাতের চেটোই তাদের বন্দি করতে গিয়ে সে দেখল জেলির মতো তার হাতে কি যেন লেগে আছে, লাল জেলি। একটা বমি বমি ভাব তাকে আচ্ছন্ন করে ফেলল। শেষ পর্যন্ত শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে নিচু হয়ে মেঝের ওপর বমি করে ফেলল সে। বেজমেন্টটা মনে হলো তার চোখের সামনে ঘুরছে বনবন করে, এবং মুহূর্তের জন্য তার মনে হলো সে যেন শূন্যে ভেসে চলেছে। হাঁটু মুড়ে মেঝের ওপর বসে পড়ল সে। চার্লস তখন দিশেহারা, তার জীবন তখন অনিশ্চিত। সেই চিন্তায় কোনো রকমে চিৎকার করে উঠল সে ক্যাথরিনকে জাগানোর জন্য। মৌমাছির দল তখন তাকে একেবারে ছেঁকে ধরেছে। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুহাত দিয়ে মুখ ঢাকল সে। আঙুলের ফাঁক দিয়ে উপরে রান্নাঘর থেকে চুঁইয়ে পড়া সামান্য একটু আলো দেখতে পেল সে। হঠাৎ তার মনে একটা আশার আলো সঞ্চারিত হলো। সে তখন ভাবল, এই সময় যদি ক্যাথরিনকে বেজমেন্টে আনা যায় তাহলে হয়তো সে তাকে সাহায্য করতে পারে। এইসব কথা ভেবে সে তখন যত জোরে সম্ভব চিৎকার করে উঠল, ক্যাথরিন, আমাকে সাহায্য করো। ক্যাথরিন আসার আগে যতটা সম্ভব সে নিজে দু হাতের চেটোই মৌমাছিগুলোকে খতম করার চেষ্টা করতে থাকলো। মৌমাছিগুলোর আক্রমণস্থল তখন তার মুখ। মাঝে মাঝে হাতের ঝাপটা দিয়ে তাদের হটাবার চেষ্টা করছে সে তখন। ক্যাথরিন, আর একবার চিৎকার করে উঠল চার্লস। হঠাৎ তখন বেজমেন্টের ওপরের দরজাটা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো তার কানে। সে তখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল সে। তারপরেই ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সত্য উদ্ঘাটিত হলো তার চোখের সামনে। ক্যাথরিন, কাতর অনুনয়ের সুরে সে বলল, দয়া করে এমন নিষ্ঠুর কাজ করো না। তুমি তো জানো না কি রকম। সহসা তার বুকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলো সে। তার দম বন্ধ হয়ে আসছে। জোর করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো চার্লস। হাত দুটো নড়াবার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। অবশ হয়ে আসছে হাত দুটো। ওদিকে মৌমাছির ঝাঁক তখন তাকে একেবারে কাবু করে ফেলেছে। হুল ফুটিয়ে তারা তার দেহের রক্ত চুষে নিচ্ছে। কথাটা মনে হতেই দ্বিতীয়বার আগের চেয়ে আরো তীব্র যন্ত্রণা অনুভব করলো সে তার বুকে। পরপর দুবার স্ট্রোক। এখন সম্পূর্ণ বিধ্বস্ত সে। তার আর কিছুই করার ছিল না। সে তখন বেশ বুঝতে পারছে মৃত্যু তার শিয়রে। তার বুকের স্পন্দন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। একসময় তার শেষ নিঃশ্বাসটা পড়তেই দেহের সব কলকব্জা একেবারে স্তব্ধ হয়ে গেল। সব শেষ।
মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে শেষ পর্যন্ত। ভাঙা কাঁচের টুকরোগুলোর ওপর মুখ থুবড়ে পড়ল চার্লস। রক্তে ভেসে গেল তার দেহ, আর সেই রক্ত নদীর ধারা বইতে থাকলো মেঝের ওপর। সঙ্গে সঙ্গে তার সারা দেহের উপর হামলে পড়ল মৌমাছির দল। তার দেহটা তখন স্পষ্ট নয়, যেন মনে হলো একটা বিরাট কালো ছায়াই বুঝি ঢেকে গেছে। তারা তখন তার মুখ, নাক ও দু চোখের ওপর হামাগুড়ি দিয়ে তাদের হুল ফুটিয়ে তার রক্ত চুষে খাচ্ছে। রক্তচোষা মৌমাছির দল রক্তের নেশায় মেতে উঠেছে। মাঝে মাঝে তাদের উল্লাসের গুনগুন শব্দ ভেসে উঠছে। এছাড়া বেজমেন্ট তখন এক অসীম স্তব্ধতার মধ্যে ডুবেছিল। কেবল মৌমাছিরাই তখন সরব। চার্লসের নিঃসার দেহের উপর একটা একটা করে বিরাট কামড় দিয়ে তারা তাদের ভোজনের আনন্দ উপভোগে মেতে উঠেছিল। ওদিকে বেজমেন্টের ওপরের দৃশ্যটা আরো বেশি মর্মন্তুদ। রান্নাঘরের ভেতর দিয়ে বেজমেন্টের নাম্বার দরজায় পিঠ দিয়ে অনড় অবস্থায় দাঁড়িয়েছিল ক্যাথরিন। একটা ক্ষীণ হাসির রেখা তার ঠোঁটের ওপর প্রসারিত হতে থাকে ধীরে ধীরে। বেজমেন্টে যে হৃদয় বিদারক ঘটনাটা একটু আগে ঘটে গেল, সেটা তার পরিকল্পনা মাফিক কার্যকর নাও হতে পারত, কিন্তু তা সত্ত্বেও তার ধারণা সেটা সফল হয়েছে। চার্লসের মুখের ওপর মৃত্যু যন্ত্রণার ছায়া পড়তে দেখে ক্যাথরিন যে খুব খুশি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, এবং রক্তচোষা মৌমাছিগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার প্রাণপণ চেষ্টা করার দৃশ্যটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে সে। কিন্তু তার আকাঙ্ক্ষিত ফল সে সম্পূর্ণভাবে লাভ করতে পারেনি, নিজের মনে বলল সে। তবে চার্লস এখন মৃত, সেটাই যথেষ্ট এখন তার কাছে। দরজায় কান পেতে শুনল ক্যাথরিন। বোঝবার চেষ্টা করলো সত্যি সত্যি তার স্বামীর মৃত্যু হয়েছে কিনা, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না নিচের বেসমেন্ট থেকে। বেচারা চার্লস। মই বেয়ে সেই সব জারগুলো সেলফ থেকে নামানোর চেষ্টা তার না করাই উচিত ছিল। অন্তত তার হার্টের যা অবস্থা ছিল তাতে সেই ধকল আর উত্তেজনা কোনোভাবেই সহ্য করার মতো অবস্থায় সে ছিল না। ক্যাথরিনের হাসিটা আরো প্রকট হলো। সে জানে এবার পুলিশকে কি বলতে হবে। ব্যাপারটা এতই সহজ যে তাকে বানিয়ে কিছু বলার চেষ্টা একেবারেই করতে হবে না। অন্য কিছু ভাববার কোনো কারণই থাকতে পারে না সেক্ষেত্রে। আগামীকাল তাদের সে বলবে কিভাবে ফলের জার আনতে বেসমেন্টে গিয়েছিল চার্লস। মই বেয়ে উঠতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয় এবং মাটিতে পড়ে যায় সে। ভাঙা কাচের টুকরোগুলো তার এই জবানবন্দির পক্ষে সাক্ষ্য দেবে। এখন প্রথমে বেসমেন্টে নেমে গিয়ে তাকে সরু জানালাগুলো খুলে দিতে হবে, যাতে করে মৌমাছিগুলো উড়ে বাইরে চলে যেতে পারে। তারা তার আকাঙ্ক্ষিত কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে এবং তার জন্য তাদের মুক্তি পাওয়াটা একান্তই কাম্য। মনে মনে হাসল ক্যাথরিন। ব্যাপারটা নিশ্চয়ই অন্যরকম হতে যাচ্ছে, নিজের মনে বলল সে। এখন থেকে জীবনটাকে উপভোগ করতে যাচ্ছে। প্রয়োজনীয় সব জিনিসই সে তার হাতের মুঠোয় পাবে। এখন সে যা চায় তাই কিনতে পারবে, নিজের খুশি মতো খরচ করতে পারবে। তার জন্য কাউকে জবাবদিহি করতে হবে না। কেউ তাকে হুকুম করবে না, নির্দেশ দেবে না তাকে কি করতে হবে। এরপর যা কিছু ঘটতে যাচ্ছে তার পক্ষে খুবই ভালো হবে। রান্নাঘরের আলো নিভিয়ে শয়নকক্ষে ফিরে গেল ক্যাথরিন। কাল দিনের আলো না ফোটার আগ পর্যন্ত সে ঘুমাবে না ঠিক করল। তারপর পুলিশ ডাকার আগে সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় সে তার দেহটা এলিয়ে দিল। ওদিকে বেসমেন্টে চার্লস মোরোর দেহটা ফেলে রেখে অন্যভাবে গুনগুন করে বেড়াচ্ছিল মৌমাছির দল। তার দেহ থেকে রক্ত চুষে নিয়েছিল নিঃশেষ করে। অবশিষ্ট ছিল তার সাদা ফ্যাকাশে চামড়ার দেহের হাড়গুলো। কিন্তু তাতেও তাদের তৃষ্ণা ও ক্ষুধা মেটেনি তখনও, যদিও তাদের দেহ যথেষ্ট মোটা ও বড় আকারের দেখাচ্ছিল, অন্তত আগের তুলনায় তো বটেই। তখনও তারা রক্তের নেশায় সিঁড়ির একেবারে উপরের ধাপে ভিড় করেছিল, এমন ভাবে যে দেখে মনে হয় যেন ঘন মেঘে ছেয়ে গেছে দরজার সামনে। তারা জানে দরজা খুলে কেউ না কেউ ঠিক আসবেই, তাই তারা অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল, আর খুব শীঘ্রই আসবে সে। ধন্যবাদ।